এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী জেলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত কারফিউ বহাল থাকে। সকাল ১১টা থেকে ৩ ঘন্টার বিরতির পর দুপুর ২টা থেকে আবার কারফিউ শুরু হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কারফিউ চলবে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বুধবার কারফিউ জারি করে প্রশাসন। কারফিউয়ের কারণে থমথমে পরিবেশ বিরাজ করছে। শহরের পরিবেশ শান্ত রয়েছে। এদিকে গত ১২ ঘন্টায় জেলাব্যাপী যৌথ বাহিনীর অভিযানে আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। সকালে সদর থানায় পুলিশ পরিদর্শক আহমদ আলী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে সদর থানায় মামলাটি দায়ের করেন। তাৎক্ষণিকভাবে বাকি আসামিদের নাম পরিচয় পাওয়া যায়নি। গোপালগঞ্জে বুধবারের সংঘাত সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করলেও তাতে কাজ না হওয়ায় বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ দেয় সরকার, যা পরবর্তীতে আরও বাড়ানো হয়। সামনে আরেকটি লড়াই আসার আভাস দিয়ে কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মুন্সিগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সিগঞ্জবাসীকে পাশে চান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু হামলা করে এনসিপিকে দমন করা যাবে না। মুন্সিগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু দখল সহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এনসিপির আহ্বায়ক। পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে। জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়াটি যেন স্বচ্ছ এবং জনগণের কাছে দৃশ্যমান হয়, এমন নির্দেশনা দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস নিজে। উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। আর উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার। কমিশনের চলমান কার্যক্রমে এবং অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সদস্যরা। জানানো হয়, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ প্রণয়নের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বৈঠকে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে ৮টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। আরও ৭টি বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সরকারি তদারকি ও ব্যবস্থাপনায় রোজার মাস ও পরে কিছুদিন নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকলেও তা আবার লাগাম ছাড়া হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজধানীর ভোক্তারা। কিছুতেই অস্থিরতা কমছে না চালের বাজার। ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। অন্যদিকে বেড়েছে সয়াবিন তেল ও মসুর ডালের দাম। এদিকে গরুর মাংস কেজিতে কমেছে ৫০ টাকা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এদিন কর্মজীবী মানুষেরা তাদের পুরো সপ্তাহের বাজার করে থাকেন। তাই অন্য দিনের তুলনায় এই দিনে স্বাভাবিকভাবে বাজারে ভিড় কিছুটা বেশি দেখা যায়। রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা যায় সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। সবজির দাম কিছুদিন একই রকম আছে, একটু অল্প ওঠানামা করে, কিন্তু যেমন কাঁচামরিচ বা মাছ এইগুলো ধরা সর বাইরে, টমেটো। তারপরও গত বছরে তো অনেকটা নিয়ন্ত্রণে আছে। তারপর তরকারিটা মোটামুটি আছে, কিছু কিছু দাম মালের দাম কিছুটা বাড়ছে। যেমন মরিচ এখন তো বর্ষার সিজন, কিছুটা বাড়ছে। টানা বৃষ্টি ও বর্ষাকাল হওয়ার কারণে বাজারে সবজির দাম কিছুটা বাড়তি, এমনটি বলছেন বিক্রেতারা। টানা ৩-৪ দিন বৃষ্টির, এখন বর্ষাকাল চলছে, সেই কারণে সবজিগুলো বেশি। কারণ নিচু এলাকার সবজিগুলো নষ্ট হয়ে গেছে, উঁচু এলাকার সবজি অল্প অল্প আসে দেখা এগুলো দাম বেশি। মানে ক্রেতা আপনার সব সবজি গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে ২০ থেকে ৩০ টাকা বেশি। এদিকে অধিকাংশ মুদি পণ্যের দাম স্বাভাবিক অবস্থা থাকলেও বেড়েছে ডাল ও তেলের দাম। এখন রাজনীতির সহিংসতা, এখন আপনার সয়াবিন তেলের দাম, মুসুর ডাল 1 কেজিতে বাড়ছে
10 থেকে 12 টাকা। 125 টাকা ছিল, সেটা এখন 138 টাকা হয়ে গেছে পাইকারি। এবং সয়াবিন তেলও 5 থেকে 6 টাকা লিটারে বাড়াই দিয়েছে। এখন চালের মৌসুম হওয়ার পরও দিন দিন দাম বেড়ে চলছে অভিযোগ করে সরকারের সঠিক মনিটরিংয়ের আহ্বান বিক্রেতাদের। চালের বাজার তো বেশি, ঈদের আগে যা ছিল ঈদের পরের দিকে যে বাড়তে আসে একটা কমতির দিকে নাই। এখন তো সিজন, এখন তো বাড়ার কথা না। এই কর্পোরেট কোম্পানিগুলো যদি মিনিপ্যাকই থাকে, বিগ প্যাক মানে অনুমোদন না দেয়, তাহলে দামটা অনিবার্য কমবে। তবে এটা যদি তদন্ত করে জিনিসগুলা খতিয়ে বের করে যদি এর কোনো ব্যবস্থা নেয়, তাহলে মনে হয় যে মানে চালের দামটা আপনার দ্রুত কমে আসবে। বাজারে ব্রয়লার মুরগি 150, সোনালী মুরগি কেজি 280 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে খাসির মাংসের দাম আগের মতো থাকলেও গরুর মাংস কেজিতে 50 টাকা কমে বিক্রি হচ্ছে 750 টাকা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতে ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। বন্যার পানি নামতে শুরু করলেও ঘরে ফিরে নতুন সংকটে পড়ছেন ফেনীর দুর্গত এলাকার মানুষ। কর্দমাক্ত ঘরবাড়ি, ভাঙাচোরা আসবাবপত্র আর পচে যাওয়া খাদ্য সামগ্রী নিয়ে শুরু হয়েছে বেঁচে থাকার নতুন লড়াই। প্রবল পানির ভেতরে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, মৎস্যজীবী ও গবাদি পশু পালনকারীরা। সংশ্লিষ্ট দপ্তরের প্রাথমিক প্রতিবেদনে এবারের বন্যায় প্রায় 146 কোটি 43 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। যতদূর চোখ যায় সবই ডুবেছিল বানের জলে। এখনও জলাবদ্ধ কিছু এলাকা, তবে বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে যাওয়ায় অবস্থার অনেকটা উন্নতি হলেও ক্রমে স্পষ্ট হচ্ছে ভয়াবহ ক্ষতচিহ্ন। গত সপ্তাহে ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 41টি স্থান ভেঙে আংশিক বন্যার সৃষ্টি হয়। বৃহস্পতিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হলে প্রাথমিক ক্ষতি নিরূপণে কাজ শুরু করা হয়। সরকারি হিসেবে জেলায় 2300 পুকুরে অন্তত 8 কোটি 13 লাখ টাকার ক্ষতি হয়েছে। ডুবে গেছে 7000 হেক্টর ফসলি জমি। এতে প্রায় ক্ষতির পরিমাণ 38 কোটি 7 লাখ টাকা। স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, প্রতি বছরই বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতির সঙ্গে পরিবার নিয়ে বড় ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবে জানেন না তারা। সব নিজে খাতা ডোবা ডোবা যা ছিল পিছনে যায়, কিচ্ছু নাই। জ্বালা চলে গেছে পানির নিচে, এবং কি আমার মাছ গেছে এবং ঘর বাড়ি গেছে। দুয়ার ব্যাগ নিচে কাগজ কিছু আনতে পারি না। এছাড়াও গরু, মুরগি, ছাগল ও মহিষ মারা গিয়ে সম্পদহানি হয়েছে 64 লাখ টাকার। তবে বেশি ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাটের। সড়ক ও জনপথের ক্ষতিগ্রস্ত 20 কিলোমিটার মেরামত ব্যয় দাঁড়াবে 90 কোটি টাকারও বেশি। ঘরবাড়ির ক্ষতির টাকার অঙ্কে যা এখনো নিরূপণ হয়নি। নদীর বাঁধ ভাঙ্গি আমাদের সবকিছু নিয়ে গেছে, একটা জিনিসও বাঁচাতে পারি নাই। মরি নদীটা আমার ঘরে ফগরি করে দিচ্ছে, ওইখান দিয়ে ব্রিজটা যদি একটু মোটা হয় তাহলে আমরা এত ক্ষতিগ্রস্ত হই না। সরকারে যদি আমাদের একটু সহযোগিতা করতো, বাঁধটা যদি বান্ধি দিত, তাহলে আমরা একটু রক্ষা পেতাম আর কি। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি নামতে শুরু করায় তাদের সংস্কার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বাঁধ নির্মাণের জন্য দাপ্তরিকভাবে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পানি নেমে যাওয়ার পর আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি এবং একই সঙ্গে এই ভাঙন বন্ধ করার জন্য কাজ শুরু করে দিয়েছি। সকল দপ্তরে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ক্ষয়ক্ষতির বিবরণটি তৈরি করছেন, চূড়ান্ত একটি হিসাব আমরা পাবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি পদক্ষেপ নেব। এবারের বন্যায় 9000-এর বেশি মানুষ জেলার 150-রও বেশি আশ্রয় কেন্দ্রে যায়। এর মধ্যে অন্তত 6000 মানুষ বাড়ি ফিরেছে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কমপ্লিট শাটডাউন অর্থাৎ সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন ছিল গত 2024 সালের 18 জুলাই। সেদিন রাজধানী ঢাকা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে উত্তাল। সেদিন ছাত্র জনতার উপর শেখ হাসিনার নির্দেশে শহরের অলিতে গলিতে ঝাঁপিয়ে পড়েছিল পেটোয়া বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী। ঠিক সন্ধে নামার আগে উত্তরার আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন সাহসী তরুণ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার কণ্ঠে ছিল, পানি লাগবে কারো পানি, কিন্তু মুহূর্তেই একটি গুলি থামিয়ে দেয় তার স্বপ্ন, পরিবার, ভবিষ্যৎ সবকিছু। মুগ্ধর রক্তে তখন ভেসে যাচ্ছিল রাস্তা। তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও সঙ্গে সঙ্গে নিতে পারেননি হাসপাতালে। শহীদ মীর মুগ্ধর সেই আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। 18 জুলাই 2024-এ কোটা সংস্কার আন্দোলনে দেশ হারায় আরও এক বীর সন্তানকে।
সেদিন দুপুরে ফারহান ফাইয়াজ তার বন্ধুদের সঙ্গে যোগ দেন আন্দোলনে। হঠাৎ করে পুলিশ ও সশস্ত্র ক্যাডারদের ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে পড়ে যান তারা। আর এই সময় গুলিবিদ্ধ হন ফাইয়াজ। এদিন দেশের বিভিন্ন স্থানে শহীদ হন আরও ছাত্র জনতা। 2024 সালে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ছিল অপরিসীম। তাদের বীরত্ব গাথা ও আত্মত্যাগ গোটা বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল। ফ্যাসিস্ট শাসন আমলের অবসান ও নাগরিকদের বাক স্বাধীনতা ফেরাতে তারাও বুক পেতে দিয়েছিল প্রাণঘাতী বুলেটের সামনে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অদম্য এই আন্দোলন ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। 24-এর 18 জুলাই একনায়কতন্ত্র শাসন ব্যবস্থার অবসান ও গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসকের পতন ঘটাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা রূপ পায় ভিন্ন এক মাত্রা। শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাচারী শাসনের পতন ঘটাতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। জীবন বাজি রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়ে ওঠে অগ্নিগিরির মতো। দীর্ঘ শোষণ, বঞ্চনা আর দাসত্বের হাত থেকে রেহাই পেতে প্রতিটি এলাকায় রাস্তায় নেমে পড়ে পাহাড়সম মনোবল নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জীবন বাজি রেখে প্রাণঘাতী বুলেটের সামনে বুক পেতে দিতেও দ্বিধা ছিল না কারো। শুধু শেখতন্ত্রের পতন নয়, বরং একটি প্রজন্মের প্রতিবাদী কণ্ঠ ও আত্মমর্যাদার প্রতীক হিসেবেও রাজপথে বীরদর্পে নেমে পড়েছিল তারা। তো আমরা মোটামুটি 50 জনের মতন নামলাম। তারপর দেখলাম যে আমাদের বিবিএ ডিপার্টমেন্টের অনেক শিক্ষার্থী চলে আসলো। এরপর একে একে মানে প্রায় 300-র মতন শিক্ষার্থী আমরা ওই মোমেন্টে যারা ভার্সিটিতে ক্লাসে ছিল তারা ক্লাস বর্জন করে আমাদের সাথে আন্দোলনে সম্পৃক্ত হলো। ঢাকার মধ্যে যদি কয়েকটি ইউনিভার্সিটি থাকে তার মধ্যে ছাত্রলীগের মানে ক্যাম্প হিসাবে পরিচিত হলো আমাদের মিরপুর ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। আর সেখান থেকে এই দেশের যে সরকার, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো, এটা অনেক কঠিন একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল। 18 জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের সাহসী প্রচেষ্টা অবাক করে দিয়েছিল পুরো বাংলাদেশকে। কারণ দীর্ঘ 16 বছরের শোষণ শাসনের অবসান ঘটিয়ে যেন প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার সহ কথা বলার বাক স্বাধীনতা। আমরা সাহস করে বিএনএস দিকে মুভ করছি। ভার্সিটি থেকে আশেপাশে কলেজগুলো আমাদের দিকে ইন্সপায়ার হয়ে ওরা হচ্ছে বিশাল মিছিল নিয়ে জমজমে আমরা 1 ঘন্টা অবস্থান করি। ওখানে অবস্থান করে আরও মানুষ হিউজ হয়ে গেল। 18 তারিখ আমরা প্রোগ্রামটা বাস্তবায়ন করছি। প্রায় 5 থেকে 7,000 পোলাপাইন এদিক থেকে এসে সব মিলিয়ে 30,000-এর মতো স্টুডেন্ট ছিল 18 তারিখ সকাল সন্ধ্যা। কিন্তু যখন ওই দিন মুগ্ধভাই শহীদ হয়েছিল, তো 5টা পর্যন্ত র্যাব, পুলিশ, তথাকথিত কিছু সদস্য তারা যেভাবে হোক দমিয়ে রাখার চেষ্টা করছিল। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জীবন উৎসর্গ, ত্যাগ, পঙ্গুত্ব জুলাই অভ্যুত্থানের ক্যালেন্ডারের পাতায় 18 জুলাই চিরস্মরণীয় থাকবে অনন্তকাল, এমনটাই প্রত্যাশা স্বাধীনতাকামী মানুষজনের। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ভোলার অধিকাংশ সড়কগুলো খানাখন্দে ভরা, যার কারণে বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা। প্রশাসনও স্বীকার করলেন গুরুত্বপূর্ণ সড়কগুলির বেহাল দশার কথা। বলছেন অচিরেই সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। প্রতিনিধি আরিফ হাসান লিটনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। এই চিত্র কোনো চাষাবাদের ক্ষেত বা ডোবার নয়, এটি ভোলার সড়কের বর্তমান অবস্থা, যা প্রতিনিয়ত মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোলার বাপ্তা, গাজীপুর রোড, জেলা প্রশাসক, পুলিশ সুপার অফিস ও জজ কোর্ট অফিস চত্বর সহ গুরুত্বপূর্ণ অধিকাংশ সড়কগুলোর বেহাল অবস্থার কারণে পথচারীরা হয়ে পড়েছেন দিশেহারা। দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে এসব সড়কে। ভাঙা রাস্তার কারণে রিকশাসহ অন্যান্য যানবাহনের ভাড়াও বেড়ে গেছে দ্বিগুণ। রোগীবাহী অ্যাম্বুলেন্সও চলতে গিয়ে পড়ে বিপাকে। রাস্তার অবস্থা খুবই আশঙ্কাজনক, খুবই খারাপ, কারণ আমাদের গাড়ি ঘোড়া নিয়ে আমরা অনেক অসুবিধাতে আছি। এই চলাফেরা করতে গেলে, বুড়া মানুষরা একটা হাঁটতে গেলে হাসপাতাল যে লোক নিমো সেই তথ্যটা আমরা বাড়তেছি না। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট অনেক সম্ভাবনা আছে জায়গায়,
যে থালা এক অনেক বড় বড় গাছ আছে এই জায়গায়। পেশেন্টদেরকে গাড়ি আসতে চালাতে আমাদের গাড়িও ক্ষতি হয়, পেশেন্টদেরও একটা সমস্যা হইতে আছে। আমরা চাই একটা নিরাপদ একটা রাস্তা, একটু পরিবেশটা একটু মোটামুটি ভালো চাই। দীর্ঘদিন যাবৎ সড়কগুলোর বেহাল অবস্থার কারণে হতাশ পথচারীরাও। ভোলা রাস্তাঘাট এত বেহাল অবস্থা যা কল্পনার বাইরে। অ্যাক্সিডেন্ট করে মানুষের চলতে হিটতে বাড়ি কষ্ট হয়। এই অটোটা কাটতে এক বয়স্ক মহিলার বুকের রক ছিঁড়ে গেছে, তারপরে তাড়াতাড়ি মানুষে দৌড়াদৌড়ি করে হাসপাতাল নিয়ে গেছে। এদিকে পৌরসভার মাধ্যমে শীঘ্রই রাস্তা মেরামতের কাজ শুরু করার কথা জানালেন জেলা প্রশাসক। এই রাস্তা ছাড়া অন্যান্য অধিকাংশ রাস্তায় কিন্তু পৌরসভা কর্তৃক ঠিক করা হয়েছে এবং যেগুলো ঠিক করা হয় নাই সেগুলো খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে ঠিক করা যায়, সেই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।